প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ইংরেজি, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন ক্লাসের ইংরেজি। আজকেরটা কোনো ক্লাসের ইংরেজি না, অ্যাকচুয়ালি ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এবং পরবর্তীতে চাকরির ক্ষেত্রে ইংরেজিটা কিন্তু প্রয়োজন। তাই আজকের ইংরেজি বিষয়টা কিন্তু সকলের জন্য। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন উঠবে, কি বলতেছে, পাগল ঠাকুর হয়ে গেল? আরে না না, পাগল কেন? আজকের বিষয়টা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, আর আজকের বিষয় ন্যারেশন চেঞ্জ, যেটা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 তো লাগবেই, প্রতিটা পদক্ষেপে লাগবে, প্রত্যেকটা ক্লাসে লাগবে। এবং পরবর্তীতে যখন চাকরির পরীক্ষায় আপনারা দিতে যাবেন, যারা যারা দিতে যাবেন, যারা স্টুডেন্ট আছো তাদের তো লাগবেই, এবং যারা পরবর্তীতে চাকরির পরীক্ষা দেবেন তো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে ন্যারেশন চেঞ্জ শেখা হয়ে থাকে না, গ্রামাটিক্যালের প্রবলেম থাকে, অনেকটা উইকনেস থাকে, বুঝতে পারে না আমাদের, তো অনেক রকম প্রবলেম হয়ে যায় যে বোঝা যাচ্ছে না কী হবে, বা আমি টিউশনে গেলাম, টিউশনের স্যারকে বলতে পারছি না, লজ্জায় বলতে পারছি না, বা যখন একটু বড় হয়ে গিয়েছি শিখতে যাব, কি ভাববে না ভাববে, এরকম নানান রকম মনের মানসিক দ্বন্দ্ব ভিতরে হয়ে থাকে। তাই আমাদের ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের জন্য আজকের এই ভিডিওটা প্রেজেন্ট করলো। এই ভিডিওটি তৈরি করেছেন বালুরঘাটের স্বনামধন্য ইংরেজি শিক্ষক মনোজ রায়। তো চলো আমরা শিক্ষক মহাশয়ের বলে দেওয়া এই ন্যারেশন চেঞ্জিংটা সঠিকভাবে শিখে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে তোমাদের বন্ধুদের সঙ্গে জানাবে তোমাদের বন্ধুদেরকে। আর এখনও যদি ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। অনেক কথা বলে ফেললাম, শুরু করা যায়। নমস্কার, আমি মনোজ রায়। আমি আজকে গ্রামাটিক্যাল কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, এবং যেটা ক্লাস 7 থেকে শুরু করে 12 পর্যন্ত অবশ্যই গুরুত্বপূর্ণ। তাছাড়াও যে চাকরি পরীক্ষাগুলো সেখানেও কিন্তু এটা ভীষণভাবে প্রযোজ্য হবে এবং উপকারিতা হবে। হ্যাঁ, আমরা শুরু করি। আসলে এইটা নিলে ভালো হতো, এইটা। হ্যাঁ, আমরা ন্যারেশন আলোচনা করছি। প্রথমে আমাদের দেখতে হবে ন্যারেশন মানে হচ্ছে উক্তি পরিবর্তন। এই ন্যারেশন দুই প্রকার হয়, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন কাকে বলা হয়? যখন কোনো বক্তা নিজের বক্তব্যকে নিজেই উদ্ধৃত করে তখন তাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। এবং ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে যখন বক্তার উদ্ধৃতিকে যখন অন্য কেউ বা থার্ড পার্সন বা সেকেন্ড পার্সন দ্বারা উচ্চারণ করা হয় এবং তার কথাটা সংবাদের মাধ্যমে প্রকাশ করা হয়, রিপোর্টিং করা হয়, তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন। এবার প্রথমে আমাদের ন্যারেশন করতে গেলে বাক্যের অর্থের প্রকারভেদ অনুসারে ন্যারেশন কিন্তু 5 প্রকার, সেটা আমরা পরে আসছি। এবং এই 5 প্রকার ন্যারেশন করতে গেলে কিন্তু একটা কমন রুল থাকে প্রত্যেকের ক্ষেত্রেই। এই 5 প্রকার ন্যারেশনের ক্ষেত্রেই সেই রুলগুলো কিন্তু খুব একদম ঝরঝরা মৌস যদি রাখা যায়, মনে রাখতে হবে, তাহলে কিন্তু ন্যারেশন করতে কোনো প্রবলেম হবে না একদম। বিশেষ করে 7 থেকে তো বটেই, 8 থেকে 12 পর্যন্ত একই রুলস, একই নিয়ম মনে রাখতে হবে। প্রথম 1 নম্বর, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কীরকম? এখানটা উদাহরণ আছে, দেখো, হি সেইড আই অ্যাম ইন। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, কোটেশন মধ্যে থাকে, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে কি বলা আছে এখানে? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না, মোস্ট রাখতে হবে কিন্তু। 2 নম্বর, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ, আমি সংক্ষেপে লিখছি আরএস, রিপোর্টেড স্পিচের ভার্বের
টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে পরিবর্তন বা চেঞ্জ হবে। কিরকম? যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সও কিন্তু পাস্ট টেন্সে পরিবর্তন হবে। 2 নাম্বার। 3 নাম্বার, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের ভার্বও যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে কি হবে? রিপোর্টেড টেন্সের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সকে বলা হয় হ্যাড এবং মূল ভার্বের থাকফল, এবং ওয়াজ আর থাকলে হ্যাড বিন। ওয়াজ আর থাকলে হ্যাড বিন কে পরে বলছি। ওয়াজ একটা পাস্ট টেন্স, তাহলে ওয়াজ আর হ্যাড হচ্ছে, ওয়াজ আর থাকফল কি হয়? বিন। তাই এক কথায় ওয়াজ আর থাকলে চোখ বন্ধ করে হ্যাড বিন, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হলো? রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের ভার্ব দুটো যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হবে, এবং ওয়াজ আর থাকলে সেটা হ্যাড বিন হবে। এটা হচ্ছে ওয়াজ আরটা পাস্ট টেন্সের জন্য হ্যাড, এবং ওয়াজ আর থাকলে বিন, এক কথায় হ্যাড বিন হবে। একদম ছোট ছোট রাখতে হবে, কিন্তু প্রত্যেক অ্যারেশনের ক্ষেত্রে একই এই নিয়মগুলো। কিন্তু চিরন্তন সত্য আমরা যেটা বলি বা ইউনিভার্সাল ট্রুথ যেটা বোঝায়, সেটা যদি বোঝালে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তবুও কিন্তু রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। কারণ চিরন্তন সত্য কিরকম? যে পৃথিবী গোলাকার, সূর্য পূর্ব দিক হতে, এই ধরনের চিরন্তন সত্য বা দৈনন্দিন কাজকর্ম যেটা নিয়মিত অভ্যাস বোঝালে কিন্তু কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলেও রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি দেখলাম নিয়মগুলো? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের ভার্বটিও পাস্ট টেন্সে পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোর ভার্বই যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ হ্যাড এবং মূল ভার্বে থাকতে হবে, এবং ওয়াজ আর থাকলে হ্যাড বিন, একদম সহজ রাখতে হবে। কিন্তু চিরন্তন সত্য যদি বোঝায়, যত এটা পাস্ট টেন্সে থাকুক, এটা বা নিয়মিত অভ্যাস যদি বোঝায়, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সটা অপরিবর্তিতই থাকবে। বোঝা গেল? কিন্তু 1 2 3 4 চারটা বলি। এবার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অ্যাডিশন করার সময় এগুলো চেঞ্জ হবে, কিন্তু দিস থাকলে কি হবে? দ্যাট। আর THOSE দোস থাকলে, সরি এটা THEC, দিস থাকলে দোস, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, এর সাথে থাকলে দ্য ডে বিফোর, বা একটা হয় দ্য প্রিভিয়াস ডে, PREVIOUS প্রিভিয়াস ডে, নাও থাকলে দেন, এগো থাকলে বিফোর। এটা বোঝা গেল নিশ্চয়ই? আমি মুছছি এগুলো। হ্যাঁ, আমরা তাহলে ন্যারেশনের যে রুলসগুলো বললাম, যে সবার 5 প্রকার ন্যারেশনের ক্ষেত্রে যে রুলগুলো, সেগুলো হচ্ছে, তাহলে বোঝা গেল। এবার আমরা যে ন্যারেশন 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকে? যদি সেইড থাকলে সেইডই হবে, বসবে। কিন্তু যদি সেইড টু থাকে, তাহলে কি হবে? টোল্ড বসবে। সেইড থাকলে সেইডই বসবে। কিন্তু যদি অবজেক্ট থাকে, সেই টু মি এরকম যদি থাকে, অবজেক্ট যদি থাকে সেই টু মি, সেই টু হিম এরকম, তাহলে তার পরিবর্তে কিন্তু টোল্ড বসবে, এবং লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি বসবে? দ্যাট। কি রকম? দা ম্যান সেইড, কোটেশনের মধ্যে আই অ্যাম ইন। তাহলে কি হলো? সেইড থাকলে সেই বসবে, তাহলে দা ম্যান said that। এবার ইনডাইরেকশন হচ্ছে আইটাকে দা ম্যান, তাহলে কি হচ্ছে হি। আর এই রিপোর্টিং করো, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড পিসের ভার্বও কিন্তু পাস্ট টেন্সে পরিবর্তন হবে। এটা সব ক্ষেত্রে বুঝতে, তাহলে হি এর সাথে কি বসে? ওয়াজ, হি ওয়াজ ইন। পরেরটা, she said to me, কোটেশনের মধ্যে I was reading, I was reading। তাহলে সেই থাকলে সেই দি বসে, কিন্তু সেই টু থাকলে কি বসবে? told। তাহলে she told me, লিঙ্গি অর্থ বসবে অ্যাসার্টিভ that, আইটাকে she। আর আমি কি বললাম? এদিকে যদি পাস্ট টেন্স থাকে, এদিকে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হবে। অর্থাৎ ওয়াজটা পাস্ট টেন্স, তার মানে তো হ্যাড তো বসছে এবার, হ্যাড। আর ওয়াজের থাকবে কি? বিন। এক কথায় ওয়াজ ওয়ার থাকলে চোখ বন্ধ করে হ্যাড বিন। তাহলে she told me that she had been reading। রিডিং এর কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, এক কথায় এটা ফার্স্ট কন্টিনিউয়াস থেকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন হলো। পরেরটা,
রাম সেড কোটেশনের মধ্যে আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে রাম সেড থাকলে কি বসবে? সেড বসবে। সেড টু থাকে টোল হয়, সেড থাকে। হ্যাঁ, তাহলে পরে দেখো রাম সেড আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে সেড থেকে কি বসবে? সেড। রাম সেড লিখার কি বসছে? দ্যাট। আইটাকে রাম, রাম মানে আমি কি বলবো? হি। আর ডিডটা এদিকে পাস্ট টেন্স এদিকে পাস্ট টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং এর দুটোই পাস্ট টেন্সে থাকে, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট সঙ্গে কি বসছে? হ্যাড। হি হ্যাড, আর ডিডটা কি হবে? ডান। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? সেইড থাকলে সেইড বসে, সেড টু থাকলে টোল বসে, এবং লিভ ইউ আর দ্যাট বসে। এদিকে যদি পাস্ট টেন্স হয় এদিকেও পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, হি টোল্ড মি দ্যাট। এদিকে ওয়াজ থাকে সঙ্গে সঙ্গে হ্যাড বিন পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, শি হ্যাড বিন রিডিং। রাম সেইড দ্যাট, এটা দুদিকে পাস্ট টেন্স, তাহলে রাম সেইড দ্যাট, আইটা হি, ডিডের জন্য হ্যাড বসছে, হি হ্যাড, ডিডের থাকলাম ডান, হি হ্যাড ডান দা ওয়ার্ক। এদিকে যদি পাস্ট টেন্স থাকে, কিন্তু যদি হয় রাম সেইস কোটেশনের মধ্যে আই শ্যাল গো টু কলকাতা। আচ্ছা, এবার হচ্ছে দেখা যাচ্ছে যে রিপোর্টিং ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কিন্তু এই টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে রাম সেইস থেকে কি বলবে? রাম সেইস। রাম সেস লিঙ্ক ওয়ার্ড দ্যাট বসছে, আইটাকে হি। এবার প্রশ্ন হচ্ছে আই এর সঙ্গে শ্যাল বসে, কিন্তু হি এর সঙ্গে কি বসে? হি এর সঙ্গে উইল বসে। কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু খালি সাবজেক্ট অনুসারে সেটা চেঞ্জ হচ্ছে। হি উইল গো টু কলকাতা। পরেরটা, দ্য টিচার সেইড কোটেশনের মধ্যে দ্য আর্থ moves round the sun. এবার এটা চিরন্তন সত্য, যত এটা পাস্ট টেন্স থাকুক, এই রিপোর্টেড সেই ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? দ্যাট টিচার said that the earth moves round the sun. তাহলে বোঝা গেল অ্যাসার্টিভটা। এবার আমরা চলে আসি ইন্টারোগেটিভ। হ্যাঁ, এবার আমরা আসছি অ্যাসার্টিভের পর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। প্রশ্নবোধক দেখে দেওয়া থাকবে, আমরা দেখে বুঝতে পারবো যখন এই প্রশ্নবোধক সেন্টেন্স আমরা অ্যাডিশন চেঞ্জ করব, তখন সেইড বা সেইড পরিবর্তে কি বসবে? আস্কড বা ইনকোয়ার্ড অফ। দরকার নাই একটা আস্কড বা ওয়ান্টেড টু নো বসে, যে কোনো আস্কড মনে রাখলেই হবে। সেইড বা সেইড বলতে আস্কড বা ইনকোয়ার্ড অফ বা ওয়ান্টেড টু নো আস্কড বসে। লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি বসবে? ইফ বা ওয়েদার। ইফ বা ওয়েদার। কিন্তু ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় রিপোর্টেড স্পিচ, তাহলে কিন্তু ইফ না বসে কিন্তু ডব্লিউএস ওয়ার্ডটাই লিঙ্কিং ওয়ার্ড হিসেবে বসবে। ঠিক আছে, সেইড বা সেইডের পরিবর্তে আস্ক বসাবো। লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইফ বা ওয়েদার একটা ওয়ার্ড রাখবো, ইফ বসবে। এবং কিন্তু যদি ডব্লিউএস ওয়ার্ড যেমন হু, হুইজ, হুম, হোয়াট, হাউ এগুলি যদি থাকে, তাহলে কিন্তু ইফ না বসে ওই ডব্লিউএস ওয়ার্ডটাই লিঙ্কিং ওয়ার্ড হিসেবে বসবে। শেষ পর্যন্ত অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ প্রশ্নটা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে, অর্থাৎ আগে সাবজেক্ট আসবে পরে ভার্ব আসবে। কি রকম? The teacher said to the students কোটেশনের মধ্যে have you finished the work? quotation clause, প্রশ্নবোধক quotation clause. The teacher said to the students, have you finished the work? জিজ্ঞাসা করছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, কিন্তু সঙ্গে সঙ্গে said to বদলে কি বসবে? asked. তাহলে the teacher asked the স্টুডেন্টস। ঠিক আছে, এবার লিঙ্কিং ওয়ার্ড কি বসবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসলো, এখানে যেহেতু ডব্লিউএস কোশ্চেন না, ওয়ার্ড না, তাহলে কি বসবে? ইফ। লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যাবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় ইফ বসে, আর ডব্লিউএস থেকে ডব্লিউ বসবে। ইফ। এবার আগে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, এটা প্রশ্ন হয়ে গেল, অ্যাসার্টিভ করতে গেলে আগে সাবজেক্ট লিখতে হবে,
হ্যাভ এর পর সাবজেক্ট আছে, ইউটাকে দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি দে বলতে পারি আমি, ইফ দে। এবার হ্যাভটা এদিকে যদি পাস্ট টেন্স থাকে এদিকেও পাস্ট, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে দে হ্যাড হয়ে গেল, ইফ দে হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। চলো, মাই ফ্রেন্ড said to me, কোটেশনের মধ্যে did you go to কলকাতা, প্রশ্নবোধক কোটেশন ক্লোজ। ডিড ইউ গো টু কলকাতা, তাহলে আমি আবার কি করব, মাই ফ্রেন্ড asked me, এবার লিগার কি বলছে, ইফ, ইফটাকে কাকে জিজ্ঞাসা করছে, আমাকে জিজ্ঞাসা করছে, মানে আই, ইফ আই। আর ডিড থাকলে কি হবে, সব ক্ষেত্রে তো পাস্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট টেন্স, তাহলে হ্যাড আসছে, হ্যাড আসবে, ইফ আই হ্যাড, গোয়ের থাকতাম কি গান, ইফ আই হ্যাড গান টু কলকাতা, হয়ে গেল। এখন ইফের ব্যাপারটা দেখো, আর ডিড পাস্ট এগুলো সব ক্ষেত্রেই, সব নারেশনের ক্ষেত্রে একই রকম কাজ করবে। এবার দেখি ডব্লিউএস কোশ্চেন একটা করি, হি said to the boy, কোটেশনের মধ্যে what is your name, what is your name, প্রশ্নবোধক কোটেশন ক্লোজ। হি said to the boy what is your name, তাহলে এবার কি করব আমি, হি asked the boy, হি asked the boy। এবার লিখি করার তখন কিন্তু ইফ বসালাম কিন্তু আমরা, কারণ ডব্লিউএস ওয়ার্ড ছিল না, এবার কিন্তু ডব্লিউএস ওয়ার্ড, তাহলে কিন্তু ইফ বসবে না, তাহলে ডব্লিউএস থাকলে ডব্লিউএসটাই বসবে, হোয়াট। এবার আগে সাবজেক্ট বুঝতে হবে, সে ছেলেটাকে জিজ্ঞাসা করলো, কাকে, ছেলেটাকে, তাহলে দা বয় মানে কি, ইওর নেমটা কি, ছেলেটা মানে হিজ নেম, আগে সাবজেক্ট, হোয়াট হিজ নেম, হিজটা হয়ে যাবে পাস্ট টেন্সে ওয়াজ, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, হোয়াট হিজ নেম ওয়াজ। she said to her friend, কোটেশনের মধ্যে how are you, প্রশ্নবোধক কোটেশন ক্লোজ, প্রশ্নবোধক কোটেশন ক্লোজ। তাহলে কি হবে, she asked her friend, এবার লিঙ্গি বাক্যে কি বসবে না, হাউ আছে, তাহলে হাউ আর ইউ, তাহলে কি হার ফ্রেন্ড, তাহলে হাউ হার ফ্রেন্ড ওয়াজ, হাউ হার ফ্রেন্ড, আটটা হয়ে যাবে ওয়াজ। মাদার said to the man, কোটেশনের মধ্যে ডু ইউ লাইক টি, মা লোকটাকে জিজ্ঞাসা করলো তুমি কি চা পছন্দ করো, তাহলে কি হবে, মাদার asked the man, তো লিখে আর কি ডবল বলবে না, ইফ বসবে, ইফ ইউটাকে দা ম্যান মানে হি, আর লাইকটা হয়ে গেল লাইক টি। কিন্তু যদি এরকম থাকতো, মাদার said to the man, কোটেশনের মধ্যে did you like tea, তখন কি হতো, কি একই সেন্টেন্স, ডু আর ডিড এর পার্থক্য, তাহলে কি হতো, মাদার asked the man if, ইউটাকে হি, এবার এখানে শুধু ডু ছিল প্রেজেন্ট টেন্স, তাই লাইকড হয়ে গেল, ডিডটা পাস্ট টেন্স, হ্যাড আসবে, হি হ্যাড লাইকড টি। আরেকটা দেখো, the teacher said to the students
কোটেশনের মধ্যে হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট yesterday. The teacher said to the students, why were you absent yesterday? तब क्या है? The teacher asked the students. লিখি whatever কি বসে বসছে না? W বসছে why? এবার তিনটা কি? Students অনেকগুলো। তার আগে সাবজেক্ট মানে কি? they. Why they? আর watch আপ থাকলে কি বললো? Had been. Past perfect. চোখ বন্ধ করে had been. Why they had been absent the day before বা the previous day ও বলতে পারো the day before বা the previous day তাহলে বোঝা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার আমরা আসবো ইম্পারেটিভ এবার আমরা আসছি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ মানে কি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝাচ্ছে তাহলে আদেশ বুঝালে কি বসে সেড বা সেড বদলে অর্ডারড উপদেশ বুঝালে কি বসে অ্যাডভাইসড এডিভিআইসি অনুরোধ বুঝালে কি বসে রিকোয়েস্টেড নিষেধ বুঝালে কি বসে ফরবেড বিএডি ফরবেড এবং লিংকিং ওয়ার্ড হিসেবে কি বসে টু এখানে আমরা অ্যাসার্টিভে দেখলাম দ্যাট বসে ইন্টারোগেটিভে দেখলাম ইফ বসে অথবা ডব্লিউস থাকলে ডব্লিউস বসে কিন্তু ইম্পারেটিভে কি বসে টু আর ডু নট থাকলে নটের পর টুটা বসবে কিরকম The teacher said to the students নিচে লিখছি আমি কোটেশনের মধ্যে do not make a noise in the class the teacher said to the students do not make a noise in the class নিশ্চয় আদেশ দিচ্ছে পড়ে বোঝাচ্ছে তাহলে কি হবে the teacher ordered the students do not থেকে কি বললাম not to not এর পর টুটা বসে not to কোনো চেঞ্জ হচ্ছে না এদিকে make a noise in the class পরেরটা my mother said to me কোটেশনের মধ্যে obey your elders উপদেশ দিচ্ছে বড়দেরকে মেনে চলো তাহলে কি হচ্ছে my mother advised 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 me নিকট কি হচ্ছে to এর কখনো চেঞ্জ হচ্ছে না to obey my elders পরটা he said to me কোটেশনের মধ্যে প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করো তো প্লিজ থাকলে কি বলবো রিকোয়েস্টেড মানে হি রিকোয়েস্টেড আর ইউ ইউ এস টি রিকোয়েস্টেড মি টু লিখে কি বসে টু হেল্প সে বলেছিল তাহলে হিম টু হেল্প মি এবার ফরবেড কোথায় ইউজ হয় এটা দেখাচ্ছি ফাদার said to his son কোটেশনের মধ্যে do not tell a lie মিথ্যে কথা বলো না এটা দুই ভাবে করা যায় ফাদার advised his son not to tell a lie এটা করতে পারি আবার ফরবিড সেটা করতে পারি তাহলে কি ফরবিডটা নেগেটিভ সেন্টেন্স কিন্তু হ্যাঁ ফরবিডের সঙ্গে একটু নট লাগবে না তাহলে ফাদার forbade
ডিএবি অরবিট হিজ সন, শুধু টু বসবে, টু টেল এ লাই, টু টেল এ লাই। এটা হচ্ছে ইম্পারেটিভের একটা পার্ট। ইম্পারেটিভ কিন্তু আরেকটা পার্ট আছে, যেটা দেখো এখানে লেটের ব্যবহার। লেট, হ্যাঁ লেটের ব্যবহার। লেটের এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে, দ্বিতীয় পার্ট। লেটের পর যদি আস থাকে, ইংলিশ আস থাকবেই থাকবে। যদি আস থাকে এবং সেটি প্রস্তাব অর্থে বোঝায়, তাহলে সেই বা সেই টু বদলে কি বসবে? প্রপোজড বা সাজেস্টেড। এবং লেটের পরিবর্তে বসবে শুড, ঠিক আছে? আর লিঙ্কিং ওয়ার্ড হিসেবে বসবে দ্যাট। কিরকম? হি সেইড, কোটেশনের মধ্যে, লেট আস গো হোম। দেখো হি সেইড লেট আস গো হোম, লেটের পরে আস থাকবেই। আর লেটের পরে যদি আস থাকে তাহলে কি বলছে? সে বলে চলো বাড়ি যাই। নিশ্চয়ই এটা কাউকে প্রস্তাব দিচ্ছে, কিন্তু চলো বাড়ি যাই। সঙ্গে সঙ্গে সাজেস্টেড বা প্রপোজ একটা মনে রাখতে হলো, তাহলে সঙ্গে সঙ্গে কি বলবে? হি, এই আস থাকবেই, তখনই বুঝবো তাহলে প্রপোজড হবে। পিআরও পিও এসিবি, ঠিক আছে? লেটের পর আস থাকলে প্রপোজড, লিঙ্কিং ওয়ার্ড কি বলছে এখানে? দ্যাট। এবার আজটা কি? অন্যজন, তো থার্ড পারসন তো বলা। সে বললো চলো বাড়ি যাই, আমি তখন বলবো কি? তারা, সে বললো যে তারা বাড়ি যাবে। তারা মানে কি? দে, দে। আর লেটের পরিবর্তে বসবে শুড। আর কোনো চেঞ্জ হবে না, শুড গো হোম। একই রকম, হাজারটায় একটা বলি হাজারটা কিরকম হবে? কিরকম দেখো, দ্য ম্যান সেইড, কোটেশনের মধ্যে, লেট আস প্লে কার্ড। একই রকম কিন্তু আজ আছে, তার সঙ্গে সঙ্গে দ্য ম্যান প্রপোজড, লিঙ্কিং ওয়ার্ড দ্যাট বসছে, আসতে দে, এটার পরিবর্তে শুট। আর কোনো চেঞ্জ হচ্ছে না, প্লে কার্ড। শুটের পর কিন্তু আর কখনো প্লেই হবে না, সবসময় চেঞ্জ হবে না। তাহলে কিছু না, খালি মনে রাখতে হবে লেট দিয়ে যদি শুরু হয়, ঠিক আছে, তাহলে সঙ্গে সঙ্গে ও এটা প্রপোজ বলবে। আর এর মধ্যে আস থাকে, শুরু হয় না, আস থাকে, তাহলে প্রপোজ, হি প্রপোজ দ্যাট। আস থাকলে কি? অন্য লোক, দে, লেটের পরিবর্তে শুট, আর বলতে গো হোম। দা ম্যান প্রপোজ দ্যাট, লেটের পরিবর্তে আসটা দে, লেটের পরিবর্তে শুট, প্লে কার্ড। হয়ে গেল। উপরে যাচ্ছি। এবার লেটের তো একটা ব্যবহার শিখলাম। লেটের পর যদি আস থাকে, প্রপোজড আর শুড বসে। লেটের পর আস থাকলে প্রপোজ শুড, কিন্তু এটার যদি আস না থাকে তাহলে কি বসবে? লেট যদি অনুমতি অর্থে বোঝায় এবং লেটের পর যদি আস না থাকে এবং সেটি অনুমতি অর্থে হয়, তাহলে কিন্তু উইশড বা রিকোয়েস্টেড বসে। এবং লেটের পরিবর্তে মাইট বা মাইট বি অ্যালাউড টু বসবে এবং লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট বসবে। কিরকম দেখো, she said, কোটেশনের মধ্যে, let me do it, do it। এবার দেখো লেটের পর কিন্তু আজ নাই, তাহলে আজ যদি না থাকে তাহলে কি বসবে? উইশড বা রিকোয়েস্টেড। একটা মনে রাখলে হলো, she, এটা অনুমতি অর্থে বোঝাচ্ছে, উইশড, লিঙ্কিং ওয়ার্ড দ্যাট বসবে। দ্যাট, মিটাকে she মেয়েটা বলছে, এটার পরিবর্তে কি বসছে? মাইট বা মাইট বি অ্যালাউড। একটা মনে রাখলে হলো, মাইট দুটো নিয়ম, মাইট আর কোনো চেঞ্জ হচ্ছে না, ডু ইট। she উইশ দ্যাট, লিটার মেয়েটাকে she, এটার পরিবর্তে মাইট আর কোনো চেঞ্জ হচ্ছে না। আর দেখি, হি সেইড, কোটেশনের মধ্যে, লেট মি হ্যাভ এ কাপ অফ টি। সে বলল লেট মি হ্যাভ এ কাপ অফ টি। এটা কিন্তু এর পর কিন্তু আস নেই, সঙ্গে সঙ্গে এটা একই রকম। তাহলে কি হবে? হি উইশড, উইশড লিখার দ্যাট বসছে, মিটাকে হি, লেটের পরিবর্তে কে? মাইট, মাইট আর কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু, হ্যাভ এ কাপ অফ টি। একই রকম। তাহলে মনে রাখতে হবে লেটের পর যদি আস থাকে প্রপোজড আর শুড, লেটের পর যদি আস না থাকে উইশড আর মাইট। ব্যাস, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি উপরে অপটাটিভ সেন্টেন্স। দেখছেন, আমরা যাচ্ছি অপটাটিভ সেন্টেন্সে।
তাহলে বোঝা গেল লেটার ব্যবহারটা। ইম্পারেটিভে দুটো নিয়ম, একটা লেটার, একটা হচ্ছে যেটা অর্ডার অ্যাডভাইস দেওয়া হয়। এবার অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সগুলো কি হয়, ভালো ইচ্ছে বা মঙ্গল কামনা বোঝায়, মানুষের ভালো হোক, তুমি সুখী হও, তুমি দীর্ঘজীবী হও, ঈশ্বর তোমার মঙ্গল করুক, এই ধরনের জিনিসগুলো বোঝায়, ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স যখন বোঝাবে কি হবে, সেইড বা সেইডের বদলে কি বসবে, উইশড বা প্রেইড বসে, প্রে প্রার্থনা করা, লিঙ্গিং অর্থ ব্যাক বসে। এবং বিশেষ করে মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচগুলো শুরু হয় সবসময় যে মেয়ে দিয়ে, মেয়ে দিয়ে শুরু হবে, তখনই বুঝবো ও তাহলে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কিরকম, হি সেড টু মি, কোটেশনে এই যে মে দিয়ে শুরু হলো, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, এই যে মে দিয়ে শুরু হচ্ছে, তখনই বুঝবো তাহলে এটা হবে উইশ বা প্রেড। তাহলে সঙ্গে সঙ্গে কি হবে, হি উইশ তো লিখতে পারি, অথবা প্রেড, পি আর এ ওয়াই ই, যেটা লিখতে পারি উইশ বা প্রেড। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু অবজেক্টটা বসে না, এই মিটা কিন্তু বসবে না এখানে। হি উইশড বা প্রে, কেন বসে না একটু বলছি পরে। তাহলে সঙ্গে সঙ্গে মেয়ে দিকে হচ্ছে হি উইশড বা প্রে, প্রে কিন্তু একমাত্র গড থাকলে লেখা যায়, ঠিক আছে। আর যদি গড না থাকে তাহলে সব জায়গায়, আমি গডের ক্ষেত্রে ইউজ করতে পারি, সব জায়গায় ইউজ করতে পারি, কিন্তু গড থাকে তোমরা প্রেটা ইউজ করো। আর যদি মনে করো প্রে ইউজ করো না, সব জায়গায় উইশড হয়। তাহলে হি উইশড বা প্রে, লিভ ইউ আর দ্যাট বসে। এবার সাবজেক্টে মেটা ভার্ব, তারপরে সব থেকে তাহলে গড, গড মেটা পরে কি হচ্ছে মাইট, গড মাইট ব্লেস ইউটাকে মি। এবার হচ্ছে এখানে কেন এই মিটা বসলো না, দুবার করে বলতে হবে, সে আমার চাইছিল যে ঈশ্বর আমাকে মঙ্গল করুক, দুবার করে আমার বলার দরকার হয় না, তাই এখানে অবজেক্টটা বসে না, এই তো মিটা এখানে দিলাম সেই জন্য। তাহলে হি উইশ দ্যাট গড মাইট ব্লেস মি, ওটা দেখো, মাদার said to me, কোটেশনের মধ্যে may you be happy, কোটেশন ক্লোজ, may you be happy, মা বললো তুমি সুখী হও, এই দেখো বেদে শুরু হতে কি বলবো, মাদার wished, অবজেক্ট বসবে না বললাম, বি বসবে না, দ্যাট ইউটাকে, এবার আমি, ইউটাকে আমি, তাহলে আই, মেটা পরে কি হয়ে গেল মাইট, আই মাইট বি হ্যাপি, বুঝে গেল। তাহলে এই যে কিছু না, যদি হচ্ছে মে থাকে তখন আগে উইশ বা প্রে, দ্যাট আগে সাবজেক্ট খুঁজে নিয়ে মেটা পরে মাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। অফ করো। আমাদের লাস্ট নারেশন এক্সক্লেমেটরি, আমাদের লাস্ট নারেশন এক্সক্লেমেটরি, যে বিস্ময় সূচক যাকে বলা হয়, এই যে চিহ্ন থাকবে বিস্ময় সূচক, সূচক চিহ্ন। এটা যদি আনন্দ বোঝায় তাহলে সমস্যা কি হবে, এক্সক্লেমড উইথ জয়, আর হয় ক্রাইড ইন জয়, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড ইন জয়, সবই হয়। দুঃখ বোঝালে কি হয়, এক্সক্লেমড উইথ সরো, অথবা এক্সক্লেমড ইন গ্রিফ, এক্সক্লেমড উইথ সরো, একটা মনে রাখলে হবে। আশ্চর্য বা অবাক হওয়া বোঝালে কি হয়, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। আনন্দ বোঝালে সেইড বা সেইড টুর বদলে কি বসবে, এক্সক্লেমড উইথ জয়। দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, অবাক হওয়া বোঝালে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। লিঙ্কিং ওয়ার্ড হিসেবে নো দ্যাট বসে, এবং হাউ বা হোয়াট গুলো থাকলে তার পরিবর্তে কিন্তু সেটা গ্রেট, ভেরি বা গ্রেট বসবে। হাউ বা হোয়াট থাকলে শব্দে বা সেন্টেন্সের অর্থ অনুসারে, ওয়ার্ডের অর্থ অনুসারে সেটা ভেরি বা গ্রেটে পরিবর্তন হবে। কিরকম, উদাহরণ, দা ম্যান সেইড, কোটেশনের মধ্যে হুররে, এইচ ইউ ডবল আর এইচ বিশেষ চিহ্ন, হুররে, আই হ্যাভ গট এ লটারি। দেখো এই যে হুররেটা, এটা আনন্দ সূচক শব্দ, কি মজা, খালি চিনতে গেল আমি এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু। তাহলে সঙ্গে সঙ্গে হুররে বোঝা আনন্দ কি বুঝবে, সেইটার বদলে এক্সক্লেমড উইথ জয় বুঝে যাবে সঙ্গে সঙ্গে। তাহলে দা ম্যান exclaimed with joy, লিঙ্কে আর কি বসে দ্যাট, ঘুরে উঠে গেল এমনি চিনে দিয়ে গেল আপনি খালি আনন্দ, আনন্দ। আর আইটাকে ম্যানটা হচ্ছে হি,
হ্যাভটা কি হচ্ছে হ্যাড গট এ লটারি হয়ে গেল। এবার দ্য গার্ল সেইড কোটেশনের মধ্যে অ্যালাস ALAS এটা দুঃখ, দুঃখে ভাই, এটা আনন্দের দুঃখ। অ্যালাস মাই মাদার ইজ ইল। ও বলছে, মেয়েটা বলছে ভাই আমার মা অসুস্থ, বোঝা যাচ্ছে এটা দুঃখ। সঙ্গে সে কি বসবে এক্সক্লেমড উইথ সরো। তাহলে দ্য গার্ল exclaimed with sorrow that my mother কি her mother is হয়ে যাবে was ill। এটা এবার অবাক হওয়া কি বোঝায় দেখো, he said কোটেশনের মধ্যে what a big snake it is, what a big snake it is বলছে, সে বলল বাবা কি বড় সাপ এটা, এ কি বড় সাপ এটা, এটা কি, এটা দুঃখ নয় আনন্দ নয়, অবাক হয়ে যাচ্ছে কি বড় সাপ এটা। এটা ফেয়ার দিয়েও করা যায়, সারপ্রাইজ দিয়েও করা যায়, শুধু এক্সপ্লেন দিয়ে করা যায় অবশ্য। হি exclaimed with সারপ্রাইজ দ্যাট, এবার কি করব হোয়াট এ বিগ স্নেক ইট ইজ, আগে সামনে ধরতে হবে কিন্তু ইট ইজটা হয়ে গেল ওয়াস এ, এই যে আমি বললাম যে ভেরি বা গেট পড়তে হাউ বা হোয়াট থাকে সেটা কি পড়তে হয় ভেরি বা গেটে, তাহলে এ বিগ স্নেক ইট ওয়াজ, আগে সামনে ধরতে হবে ইট ওয়াজ এ, এই হোয়াট ভেরি হয়ে গেল, ইট ওয়াজ এ ভেরি বিগ স্নেক, it was a very big snake. He exclaimed with surprise that it was a very big snake. তাহলে আনন্দ বোঝালে exclaimed with joy, দুঃখ বোঝালে exclaimed with sorrow, আর আশ্চর্য বোঝালে exclaimed with surprise, আর how বা what থাকলে হয়ে যায় very বা great। আচ্ছা, এবার আরেকটা জিনিস শিখেছি, এটা এক্সক্লেমেটরি একটা পার্ট, এক্সক্লেমেটরি একটা পার্ট। হ্যাঁ, আমরা এটা দেখলাম যে আনন্দ বোঝালে এক্সপ্লেন উইথ জয় বসে, দুঃখ বোঝালে এক্সপ্লেন উইথ সরো বসে, এবং অবাক হওয়া বোঝালে এক্সপ্লেন উইথ সারপ্রাইজ বসে, এবং লিভ ইউর দ্যাট বসে, এবং হোয়াট বা হাউ থাকে তার পরিবর্তে ভেরি বা গেটে পরিণত হয়। কিন্তু এক্সপ্লেমেটরি আরেকটা নিয়ম জিনিস আছে, সেটা হচ্ছে এরকম, দা স্টুডেন্টস said the teacher কোটেশনে গুড মর্নিং, দ্য স্টুডেন্টস সেইড দ্য টিচার গুড মর্নিং। এই যে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, হ্যাপি বার্থডে, এগুলো কি, এগুলো হচ্ছে গ্রিটিং, সম্ভাষণ। এগুলো কিন্তু অনেক ভার্ব দিয়ে করা যায়, উইশ দিয়ে করা যায়, গ্রিট দিয়ে করা যায়, বেড দিয়ে করা যায়। কিরকম, এটা কিন্তু এই এক্সপ্লেমের মধ্যে পড়ে। কি হবে তাহলে, দ্য স্টুডেন্ট সেই দ্য টিচার, সেই কি হবে এটা, সেই টু দ্য টিচার, তাহলে দ্য স্টুডেন্টস বেড BAD, এটা অনুমোদন করা, অথবা উইশড WISHED উইশড, অথবা গ্রিটেড GREETED গ্রিটেড, যে কোনো একটা ভাবে করতে পারি আমরা। দ্য স্টুডেন্ট বেড উইশড বা গ্রিটেড দ্য টিচার, কোনো লিঙ্ক বসে না কিন্তু, গুড মর্নিং, কোনো লিঙ্কিং ওয়ার্ড বসছে না। দেখো, দ্য স্টুডেন্টস বেড উইশড গ্রিটেড দ্য টিচার গুড মর্নিং। আটা দেখো কিরকম, হি said to me কোটেশনের মধ্যে গুড বাই, হি said to me গুড বাই, সে বলল বিদায়, সম্ভাবনা। তাহলে কি হবে, উইশ দিয়ে করতে পারি, যে কোনো একটা ভাব ইউজ করতে পারি, এটা গ্রেট না, উইশ দিয়ে ভালো হয়ে যায় অবশ্য। হি উইশড মি, কোনো লিখে বসে না, হি উইশড মি গুড বাই, হি উইশড মি গুড বাই কোটেশনের মধ্যে। তাহলে এই হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জ। পুরোটা আমরা মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই
কমেন্টসে জানাবে, মানে কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং যদি কোনো তোমাদের বোঝার কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে। আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের সেই অ্যান্সার বা বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।